আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হুসাইন ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যা এই কোর্সটির দ্বিতীয় অধ্যায়ের আমরা দেখব আজকে যেই ক্যালকুলাসের পরিবর্তন নীতি বা ক্যালকুলাস অফ ভেরিয়েশন প্রিন্সিপাল। তো আমরা এই নীতিটা দেখার ক্ষেত্রে আমরা এর পূর্বে কিন্তু দুইটা লেকচার দিয়েছি। তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আমাদের মূলত একটু থিওরি ক্লাস দরকার, কারণ থিওরি ক্লাসগুলো যদি আমরা করতে পারি, থিওরিগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের পরবর্তী ইকুয়েশনগুলো খুব ইজি হয়ে যায়। আর এমনিতেও আমি মনে করি দ্বিতীয় বর্ষের জন্য সবচেয়ে কঠিন একটা সাবজেক্ট হচ্ছে চিরায়ত বলবিদ্যা আদার্স সাবজেক্টগুলোর তুলনায়। তো এটা একটু খুবই কঠিন। তো আপনারা হয়তো এটাতেই সমস্যা বেশি ফেস করতেছেন। আমার যে কমেন্টগুলো আসতেছে ফেসবুক পেজে অথবা ইউটিউবের কমেন্টে, অথবা আপনারা আমাকে সরাসরি ফেসবুক পেজে মেসেজ দিয়েছেন, অনেকেই বলছেন। তো আপনারা যারা ফেসবুক পেজে এখনও জয়েন হননি, তো তারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ফেসবুক পেজে যা জয়েন হতে পারেন। তো আচ্ছা আজকে আর বেশি কথা বলবো না, আমরা তো চলে যাব ক্যালকুলাসের পরিবর্তন নীতির যে থিওরিটা, সেই থিওরিটা থেকে। আজকের থিওরিটা মূলত বেশি ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না, অবশ্য কমও না। পরবর্তীতে আমরা যদি পারি তখন আমরা অয়েলার ল্যাগ্রাঞ্জ যেই ইকুয়েশনটা, সেটাও কিন্তু এই থিওরি থেকেই আসছে। তো বিজ্ঞানী অয়েলার এবং ল্যাগ্রাঞ্জ যেই সূত্রটা দিয়েছিল আমাদের, আমরা বা ল্যাগ্রাঞ্জের সূত্র বলে জানি, সেই সূত্রটা কিন্তু আমাদের এই থিওরি থেকে আসছে। তো এই থিওরিটা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনারা এইটা হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু আমরা কিন্তু জানি ফিজিক্সে অনেক কিছুই পরীক্ষায় আসে না, যেমন প্রসঙ্গ কাঠামো। এটা আপনার পরীক্ষায় আসবে না, কিন্তু আপনি নিউটনিয়ান বলবিদ্যা বলেন বা যে কোনো গতি বিষয়ে পড়াশোনা আপনারা 9-10 যখন করছেন, তখন কিন্তু অবশ্যই প্রসঙ্গ কাঠামো লাগছে, ট্রেনের উদাহরণ লাগছে। আপনারা দুই বন্ধু একই ট্রেনে আছেন, একজনে বাইরে আছে, তখন কার সাপেক্ষে কি, এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু এগুলো লাগে আমাদের সূত্র বোঝার জন্য। তা আমাদের থিওরিটা আজকে পরীক্ষা না আসলেও খুব একটা ভাইটাল রোল প্লে করবে দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ জিনিসগুলো বোঝার জন্য। ওকে, তো আসুন, আমি এখানে একটা চিত্র রাখছি। চিত্রটা এখানে অবশ্যই এক্স এবং ওয়াই সমতল। তো এইখানে একটা সমতলের মধ্যে আমি কি করছি, একটা রেখা এঁকে রাখছি প্রথমেই। তো এই রেখাটা একটা আমরা যদি বলি যে এখানে এই রেখাটার একটা আমি নাম দিতে পারি। ধরুন এই রেখাটার নাম আমি আই দিলাম। আই একটা রেখা। এই রেখাটার দৈর্ঘ্য যদি আমি জানতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে এই রেখাটার দৈর্ঘ্য যদি জানতে চাই, তখন আমাকে এটাকে একটু কি করতে হবে, ছোট ছোট অংশে বিভক্ত করে তারপরে তাকে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করে দিতে হবে বা সমাকলন করে দিতে হবে। ওকে, আচ্ছা। তো আমরা যদি এই রেখাটার দৈর্ঘ্য নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে আমরা এই পদ্ধতি কি করব, অবলম্বন করব। তাহলে ফার্স্টেই আমরা মনে করি যে এখানে আমি এরকম বড় একটা লাইন না নিয়ে এরকম একটা ক্ষুদ্র অংশ নিছি, যেটা অনেক ক্ষুদ্র, অর্থাৎ এই বোর্ডে কিন্তু অনেক বড় দেখাচ্ছে, কিন্তু আসলে এটা ক্ষুদ্র। আচ্ছা, আমরা নিচ ডিরেকশন বরাবর আমরা ডিএক্স নেব, ডিএক্স, আর এই দিকে আমরা নিব ডিওয়াই। কারণ আমরা জানি যে উপরের দিকে চাইলে ওয়াই আর এই দিকে গেলে এক্সের ডিরেকশন। এই জন্য যেহেতু আমরা খুব ক্ষুদ্র নিতেছি, সেই জন্য আমাদের কি করতে হবে, ডি যোগ করতে হবে। এটা কিন্তু আমরা জানি, ইন্টারে ক্যালকুলাসে আমরা পড়েছি। আচ্ছা, আমি এই আইটা মুছে দিই, এটা আমাদের এত দরকার নেই। আমাদের মনে রাখলেই হবে যে এই একটা দৈর্ঘ্য, এই একটা রেখা যার আমরা আই নিয়েছিলাম। এখন এইখান থেকে এই অংশটুকুর জন্য আমরা কি নিতে পারি, আমরা ডিএস দূরত্ব যদি নেই, আমরা মনে করলাম এই অতিভুজের দৈর্ঘ্য ডিএক্স, লম্বের দৈর্ঘ্য যদি ডিওয়াই হয় এবং ভূমি যদি ডিএক্স হয়, তাহলে তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখুন একটু খেয়াল করুন। আমরা এটার জন্য ফার্স্টেই এভাবে নিতে পারি, আমরা নিতে পারি যে আই, না, আমরা কিন্তু জিনিসটা কি দিছিলাম, আই দিছিলাম। আমরা আই দিছিলাম, আই সমান কি, আই এর মানটা এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা। এখন এইটুকু যদি ডিএক্স হয়, তাহলে এই সম্পূর্ণটা কি হবে, ডিএক্স এর সমাকলন হবে না? ইয়েস, আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা কি করব, আমরা এটার একটা সমাকলন করে দেব। সমাকলন কারের মান, ডি এর মান। ওকে, অর্থাৎ এই ডি এসকে যদি আমি সমাকলন করি, তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্যটা এসে পড়ে। ওকে, আচ্ছা, তাহলে যদি সম্পূর্ণ দৈর্ঘ্যটা এসে পড়ে, আমরা এবার কি করব, এই ডিএসকে সমাকলন রূপে নিয়ে যাই। আমরা এটাকে একটু করতে চাই, আমরা মান দেখি কি বার হয়।
আমরা যদি এইটাকে পিথাগোরাসের সূত্রের দিকে চলে যাই, পিথাগোরাসের সূত্রে যদি যাই তাহলে আমরা কি পাবো, ডিএস স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমরা ডিএস সমান সমান লিখতে পারি রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। তাহলে আমরা ডিএস সমান এই মানটা বসায় দেব। ওকে, এই ডিএস এর পরিবর্তে আমরা এটা বসায় দেই, তাহলে রুট ওভার ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। আচ্ছা, বুঝলাম। তারপরে কি করতে হবে, আমাদের আবার সমাকলন রেখে দিলাম। আমাদের এই অংশ থেকে আমরা একটু কাজ করব। আচ্ছা, আমি একটু এইখানে একটু রাফে দেখাই, তাহলে একটু ইজি হবে। এখন এই ডিএস এর মানটা, এই মানটাকে যদি আমি এইভাবে করি, দেখুন তো সমস্যা হয় কি না। আমি যদি 1 প্লাস ডিওয়াই স্কোয়ার বাই ডিএক্স ইন্টু ডিএক্স স্কোয়ার, আমি যদি এই অংশটাকে এইভাবে লিখি তাহলে কোনো সমস্যা আছে? আমার তো মনে হয় সমস্যা নেই। তারপরও যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি একটু বলে দিই কীভাবে। আমি এই দুইটা অংশ থেকে আমি ডিএক্স স্কোয়ার কমন নিয়েছি, তাহলে আমার তো এই অংশে ডিএক্স স্কোয়ার ছিল তাই বাইরে নিয়ে আনেছি, এটাতে আর কিছু নাই বিধায় আমাদের এক রয়ে গেছে, কিন্তু আমাদের এইখানে তো ডিএক্স ছিল না। তাহলে ডিএক্স ছিল না বিধায় কিন্তু আমার নিচের ডিএক্স চলে গেছে। কীভাবে দেখুন, আমি যদি ব্যাপারটা এরকম থাকতো ডিওয়াই স্কোয়ার ডিএক্স, আবার যদি আমি উপরে আর একটা ডিএক্স নিতাম, আর এখানে ছিল কি ডিএক্স স্কোয়ার। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে এবার যদি দেখেন উপরে আমি নিচে দিছি, আমার এই অংশটুকু এইটা কিন্তু এইটার মতোই আছে। কিভাবে এইটার মতো আছে, কারণ এই ডিএক্স স্কোয়ার কাটা যায়। আচ্ছা, এইবার এই লাইন থেকে যদি আমি ডিএক্স কমনটা নেই, স্কোয়ারটা কমন নেই, এটার জন্য 1 প্লাস এই উপরেরটা চলে আসছে আর নিচেরটা থেকে গেল ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার। যেহেতু আমাদের এই অংশে ডিএক্স স্কোয়ার নাই, তাই আমি কি করছি, উপরে নিচে দিয়া এই রাশির মধ্যে বুঝাইছি যে এখানে একটা ডিএক্স স্কোয়ারের অস্তিত্ব আছে, কিন্তু এইটা যে উপরে নিচে কাটা যায় সেটাও আমরা জানি। তারপরও আমি ওরে বুঝতে দেই নাই যে এটা উপরে নিচে কাটা যাইব। আমরা বুঝাইছি যে এখানে একটা ডিএক্স স্কোয়ারের অস্তিত্ব আছে, ভাইয়া তুমি এবার কমন নাও। ওকে, এই জন্য আমাদের কি নিচে ডিএক্স স্কোয়ার রয়ে গেছে, আর এই অংশটুকু আমি এভাবে লিখছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু উপরে রুট আছে তাই রুটটা সবার উপরে থাকবে। আচ্ছা, এইবার যেহেতু দেখুন আমার এই অংশটুকু বাহিরের অংশ আর রুটের অংশ, তাই আমরা কি করতে পারি, এই স্কোয়ার রুটে বাদ দিয়ে দিতে পারি শুধু এই অংশটুকু থেকে, কিন্তু এই অংশটুকু আবার রুটের ভিতরে থাকবে। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 1 প্লাস এইটার জন্য আমরা ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স রাখা, আমি এটা বুঝাইলাম যে ডিএক্স, কারণ স্কোয়ারের রুটে বাধা দিছি ওর অংশ থেকে, কিন্তু আমরা এই টোকেটের জন্য রুটটা রেখে দিছি। এখন আমি যদি এই মানের পরিবর্তে যদি আমি এই লাইনটা লিখি, আপনাদের কি কোনো সমস্যা হবে? আমি যদি এই মানের পরিবর্তে এটা লিখি আপনাদের কোনো সমস্যা হবে? আশা করি এই সমস্যাটা হবে না। তো আমি এটা লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখতে পারি যে এটা থেকে আমরা কি করেছি, কমন নিয়ে এই অংশে আসছি। হ্যাঁ, আমরা এই লাইন থেকে এই অংশে আসতে পারি। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি রুট ওভার 1 প্লাস ডিওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ডিএক্স, আচ্ছা, ইন্টু ডিএক্স বাইরে। ওকে ভাইয়া, বুঝলাম। তারপরে আমরা কি করব, আমরা এই দিকে একটু ক্লিন করে নিই। এইবার আমরা একটা কাজ করতে পারি। খেয়াল করুন, আমাদের যে সমাকলন রেখে দিলাম, আমাদের এই অংশটুকুর মধ্যে কিন্তু আমরা এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েট অবস্থা। এই যে ব্যবকলন অবস্থায় আছে এই রাশিটাকে যদি আমি ব্যবকলন করে দেই তাহলে কি হবে বলুন তো? আমরা কিন্তু জানি যে কোনো একটা রাশি, সেটা যে কোনো রাশি হতে পারে, আমি ওয়াই ধরলাম, সেটাকে যদি ডিএক্সের সাপেক্ষে ওয়াইকে যদি ডিএক্সের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে ওয়াইয়ের মাথায় কি হয়ে যায়, একটা ডট হয়ে যায়। এটা কার সিস্টেম, এটা আমরা চিরায়ত বলবিদ্যায় এই অংশটুকু সবচেয়ে বেশি দেখি। আর যার কারণে একটা নতুন স্টুডেন্ট যখন সে এই চিরায়ত বলবিদ্যাটা বইটা ওপেন করে তখন তার কাছে মনে হয় এটা একটা হিব্রু ভাষার বই অথবা ইটালিয়ান কোনো একটা রাইটারের বই। সে বসতে খুবই মানে বোর ফিল করে বা ইজিলি খুব সহজে বোঝা যায় না জিনিসটা, এই জন্যই কঠিন হয়ে যায়। তারপরে আমরা একটু বলে দেই মাঝে মধ্যে, আমি হয়তো মনে করি যে আপনারা এটা জানেন, তারপরেও বলি। আশা করি এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে আমরা এই অংশটুকুর জন্য এবার কি লিখে দিব, রুট ওভার
ওয়ান প্লাস এইটার জন্য আমরা তো জানি ডি এক্সের সাপেক্ষে ওয়াইকে কী হবে ডিফারেন্সিয়েট হবে, তাহলে ওয়াই ডট, কিন্তু দেখুন ওয়াইয়ের সাথে একটা স্কোয়ার আছে না, ওয়াইয়ের সাথে একটা স্কোয়ার আছে, তাই আমরা ওয়াইয়ের উপরে স্কোয়ারটা দিয়ে দেবো, আর এইখানে ডিএক্সটা আমাদের গুণ আকারে রয়ে গেছে, সেটা থেকে গেল। আচ্ছা, এইবার খুব সুন্দর একটা ইকুয়েশন আমরা চলে আসছি। এই ইকুয়েশনটা চলে আসার পরে আমরা কি দেখতে পেলাম, এই ইকুয়েশনের মধ্যে একটা রাশি আছে, সেই রাশিটা হচ্ছে কি ওয়াই ডট। ওয়াই ডট আমাদের কি বলতে চাচ্ছে, ওয়াই ডটে বলতে চাচ্ছে যে আমি না একটা ফাংশন, ওয়াই ডটে আমাকে বলতেছে যে ভাইয়া আমি একটা ফাংশন, তুমি কি আমাকে চিনতে পারছো? তো ফাংশনটা কি দেখুন, ওয়াই ডটে আমাদের বলবে যে ভাইয়া আমি কিন্তু একটা ফাংশন, আমি কার ফাংশন, ওয়াই ডট। এই ওয়াই ডটে এই সমীকরণটা অর্থাৎ এই লাইনটা বলতে চাইতেছে যে আমি হচ্ছি এইটা, কি একটা আজগুবি ব্যাপার, আর পরে ডিএক্স থাকতেছে, শুধু এই অংশটুকু বলতে চাইতেছে আমি হচ্ছে এফ অফ ফাংশন অর্থাৎ এফ অফ ওয়াই ডট। এই অংশটুকু কিভাবে এটার মতো হলো, দেখুন আপনারা যারা ফাংশনে খুব মোটামুটি একটু বোঝেন তাদের জন্য হয়তো এই জিনিসটা সমস্যা না। যারা আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস একে ফাংশন করেছি, অনেক অনেক করেছি, ইভেন সেকেন্ড ইয়ারও কিন্তু আমাদের ফাংশন আছে, কিন্তু ওইটা ভেক্টর ফাংশন, ওইটা নিয়ে আমার অনেকগুলো লেকচার আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো তবে আমাদের ক্যালকুলাস একের ফাংশনটা বেশ কার্যকর এটার ক্ষেত্রে। তারপর আমরা নবম দশম শ্রেণীতে ফাংশন পড়েছি, এবার ইন্টারেও ফাংশন পড়েছি। তো এইটা যে এই জিনিসটা এইটুকু অংশ যে এইটাকে এইভাবে লেখা যায় সেটা আমি দেখাচ্ছি কিভাবে, একটু খেয়াল করুন। আচ্ছা, আমরা যদি এইভাবে লিখতাম এক্স প্লাস 10, এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস 10, মানে কি বোঝাচ্ছে, আমাকে বোঝাচ্ছে যে এই সমীকরণটা এক্সের একটা ফাংশন, যেখানে এক্সের মান পরিবর্তনের ক্ষেত্রে এই এফ অফ এই ফাংশনের মানটাও পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ এই ফাংশনটা এক্সের উপর নির্ভর করতেছে, এই এফ ওর ভিতরে এফ অফ এক্সের উপর নির্ভর করতেছে। অর্থাৎ আমাদের যে এইখানে একটা সমীকরণ পাইছি আমরা, এই সমীকরণটা ওয়াই ডটের উপর নির্ভর করতেছে, ওয়াই ডট স্কোয়ারের উপর নির্ভর করতেছে, ফলে এইটাই একটা ফাংশন হিসেবে কাজ করতেছে, আর পরবর্তীতে ডিএক্সটা ওইটা ওই পাশে রয়ে গেছে। এটা তো আমাদের একটা কি, এটা ডিএক্স, এটা আমাদের গুণ আকারে আছে, তো এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো অন্যভাবে। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, এই ইকুয়েশনের মধ্যে কিন্তু কার উপর নির্ভরশীল মানটা, এই ইকুয়েশনটা কার উপর নির্ভরশীল, অবশ্যই ওয়াই ডটের উপরে নির্ভরশীল। যার উপরে নির্ভরশীল হয়, আচ্ছা কোনো একটা ফাংশন কোনো একটা ইকুয়েশন যার উপর নির্ভরশীল হয় তারই কিন্তু আমরা ফাংশন হিসাবে ধরতে পারি। দেখুন আমি আবারও এটা একটু বুঝাই দিই সুন্দর করে, আমি এই ফাংশনটা লিখি এবার, √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা এইখানে যদি মনে করুন ওয়াই ডটের মান যদি আমি 1 বসাই, তাহলে আমার কি পাই, 1 প্লাস 1 স্কোয়ার মানে অর্থাৎ √2। আচ্ছা 1 প্লাস, এবার ওয়াই ডটের মান যদি আমি 2 বসাই, তাহলে 4 আর 5, তাহলে √5। আচ্ছা ওয়াই ডটের মান আমি যদি এবার 3 বসাই, তাহলে কত হয়, √10 টাইপের কিছু একটা হয়। অর্থাৎ আমি দেখলাম যে এই ওয়াই ডটের মান যদি আমি যখন চেঞ্জ করি, এখানে 1 দিব অবশ্যই, যখন আমি কি ছিল আমাদের সমীকরণটা ছিল এইভাবে ওয়াই ডট স্কোয়ার। হ্যাঁ, এই সমীকরণের মানটা আমি দেখছি যে শুধু ওয়াইয়ের জায়গায় যদি আমি মানগুলো চেঞ্জ করি, বাকি আমার সবগুলো মান চেঞ্জ হয়ে আসতেছে, সেই মানগুলো চেঞ্জ হয়ে আসতেছে। কিন্তু আমার তো এইখানে 1, এখানে 1, এখানে 1, সব জায়গায় 1 রয়ে গেছে, এইটা কিন্তু আমাদের ধ্রুবক সংখ্যা। ফলে এই সমীকরণের মধ্যে কেবলমাত্র একটাই চলক আছে, ওয়াই ডট স্কোয়ার। তাহলে যে চলক সেই তো ফাংশনের উপর নির্ভর, মানে সেই সমীকরণটা তো ওই চলকের উপর নির্ভরশীল করবে না, নির্ভরশীল থাকবে। তাহলে যে সেই চলকটার উপর যদি সমীকরণটা নির্ভরশীল থাকে, তাহলে ওই সমীকরণের ফাংশন কি, ওই রাশিটাকে, ওই চলকটাকে ধরা যায় না। ফলে আমরা এই সমীকরণটা বলতে চাই যে এই সমীকরণটা আমাদের এই ওয়াই ডটের উপর নির্ভর করতেছে, কারণ ওয়াই ডটের মান যত বাড়বে তত আমরা মান ভিন্ন পাইতেছি, অর্থাৎ ওয়াই ডটের মান এক একবার এক এক রকম হলে অ্যান্সারগুলো এক একবার এক এক রকম দিতেছে। ফলে এটাই তো ফাংশন, এটাই তো আমাদের এই ওয়াই ডটের উপর এই সমীকরণটা নির্ভর করতেছে। ফলে আমি কিন্তু এইবার এই লাইনটা লিখবো, এবার আমি এইটার জন্য কি লিখে দেবো, এফ অফ ওয়াই ডট ডিএক্স।
এবার আশা করি বুঝতে পারতেছেন, কারণ এই সমীকরণটা তো ওয়াই ডটের উপরেই নির্ভর করতেছে, ফলে এখানে কিন্তু একটা স্কোয়ার হবে অবশ্যই। না সরি, এখানে স্কোয়ার হবে না, কারণ আমাদের স্কোয়ারটাও একটা কি রাশি, ধ্রুব রাশি। কিন্তু আমার শুধু ওয়াই ডটের মানটাই চেঞ্জ হয়ে গেলে সবাই চেঞ্জ হয়ে যেতেছে, কারণ উপরেও আমি এখানে দেখেছিলাম সবার ক্ষেত্রে কিন্তু স্কোয়ার ছিল, অর্থাৎ স্কোয়ারটা তো আর সবার জন্য আলাদা হইতেছে না। আমার কোন মানটা সবার জন্য আলাদা, এক একবারের জন্য এক একবার হচ্ছে, সেই মানটার জন্যই আমরা ফাংশনটা হিসাবে কাউন্ট করব। যেহেতু আমার ওয়াই ডটের মানটা এখানে চেঞ্জ হইতেছে, তাইলে ওয়াই ডটের মানটা আমি কি করছি, ফাংশন হিসাবে রেখে দিছি। কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু এটা শেষ না ভাইয়া। দেখুন এই ভিডিওটা অনেক লম্বা হতে পারে, তো আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এটা একটা থিওরি টাইপের ক্লাস, এটাকে অনেক কিছু বোঝানো দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, এই লাইনটা কিন্তু এখানেই শেষ নয়, আমরা কিন্তু এই লাইনটাকে এইভাবে লিখতে পারি, ওয়াই কমা ওয়াই ডট কমা এক্স ইন ডিএক্স। আচ্ছা ভাইয়া, এতক্ষণ তো সবই ভালো মতো ছিল, কিন্তু এইখানে আবার আপনি কি করলেন? বুঝলাম আপনি অনেক কিছু বইলে টইলে আমাদেরকে এটা বিশ্বাস করাইলেন, আমরা মানলাম যে এই সমীকরণের জন্য ওয়াই ডট নেওয়া যায়, কিন্তু তাইলে আবার এইখানে আবার ওয়াই ডট এক্স, আবার আপনি আরও দুইটা এক্সট্রা জিনিস নিয়ে আসলেন কেন ভাইয়া, কেন? এগুলা ঠিক না আসলে। না ভাইয়া, এগুলো ঠিক, আমি দেখাচ্ছি। আচ্ছা, কিভাবে ঠিক দেখেন, এইখানে একটু হায়ার লেভেলে চিন্তা করতে হবে। হ্যাঁ, দেখুন এই যে আমাদের ইটা ছিল, ইকুয়েশনটা এখানে কার উপর ডিপেন্ডেন্ট করছিল? এটা ওয়াই ডটের উপরে। হ্যাঁ, এই ফাংশনটা কিন্তু এইটার উপরে ডিপেন্ড করছে। হ্যাঁ, এই ইকুয়েশনটা, সরি এই রাশিটা। ফলে ওয়াই ডটটা আসলে কি? ওয়াই ডট হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স। এই ওয়াই ডটটা কিন্তু আবার কার উপর নির্ভর করতেছে? ওয়াই এর উপর এবং এক্স এর উপর নির্ভর করতেছে, কারণ এই ওয়াই ডটটা তো আর ওয়াই ডট ছিল না, এটা ছিল ওয়াই। ওয়াই রে যখন আমরা ডিএক্স এর সাপেক্ষে করছি তখন সে না সে ওয়াই ডট আসছে, কিন্তু ওয়াই ডটের আগে সে কি ছিল? ওয়াই ছিল। আবার এই ওয়াইটাও কিন্তু এক্স এর উপর নির্ভর করতেছে, কারণ এক্স না থাকলে তো সেই ওয়াই ডট হবে না। ফলে এখানে আমাদের রাশি কয়টা পাইতেছি? তাহলে ওয়াই ডট ওয়াই এক্স, ওয়াই ডট ওয়াই এক্স, আমরা কি তিনটা জিনিস পাইলাম এই অংশ থেকে? অর্থাৎ একটা ওয়াই ডট থেকে আমরা এই তিনটা জিনিস পাই। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো এই জন্যই আমি এটা এখানে লিখছি যে ওয়াই ডট এক্স, মানে এই অংশটার উপর শুধু এই কোশ্চেনের জন্য বা এই রাশিটার জন্য শুধু ওয়াই ডটে নির্ভরশীল নয়, সেখানে ওয়াই ডট এক্স, এই তিনটা জিনিসই নির্ভরশীল। ফলে আমরা এবার একটু লিখতে পারি, এখানে আমরা একটু চাইলে লিখে দিতে পারি যে আমরা এইটার নিচে দেখা যাচ্ছে কিনা আমি একটু লিখে দিই, সমস্যা নেই এটা এখানে। তো আমরা এবার লিখতে পারি যে এফ অফ ওয়াই ডট ওয়াই ও এক্স এর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ এই এফ ডটটা ওয়াই ও এক্স এর সাথে সংশ্লিষ্ট, মানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা আসলে এক্স এবং ওয়াই এর উপর নির্ভরশীল থাকে। ওকে, যাই হোক, আমরা এইটা এই পর্যন্তই আমরা রাখলাম। এবার আমরা একটু কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে কি, আমাদের তো এই আই এর মানটা আইসা পড়ছে না, আমাদের তাইলে এইটা হচ্ছে কি আই এর মান, আমি এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের আই এর মান, অর্থাৎ এইখানে আমাদের আই এর মানটা আইসা পড়ছে। ভালো কথা, এসে যেহেতু পড়ছে, এখন আমরা যদি বলি যে এই আই এর মানটা চূড়ান্ত যখন অবস্থায় থাকবে, যখন চূড়ান্ত অবস্থায় থাকবে তখন যদি আই এর পরিবর্তন ডেল আই হয়, তবে অবশ্যই ডেল আই সমান 0 হবে। এই কথাটার অর্থ মানে এইটাই বোঝাচ্ছে যে, ধরুন আমরা যদি এখানে এই আই এর রাশিটার পরিবর্তন হিসাব করি, যেমন আই এর পরিবর্তন কি, পরিবর্তনটা যদি আমি ডেল আই নেই, মনে করি যে এই আই এর পরিবর্তনটা ডেল আই পরিমাণ হয়েছে। হ্যাঁ, যদি আইটা চূড়ান্ত থাকে তখন এইটা সমান 0 হবে। চূড়ান্ত মানে কি, যে আমরা ওই যে যখন লঘিষ্ঠ গরিষ্ঠ মান করতাম তখন আমাদের কিন্তু কিছু শর্ত থাকতো, যে লঘিষ্ঠ মান কখন সর্বোচ্চ বা কখন সর্বনিম্ন হবে কোন একটা ফাংশন, তখন কিন্তু আমরা দেখতাম ওইটার মান 0 ছিল। ধরুন ডিওয়াই বাই ডিএক্স
যখন 0 হবে তখন এটার মান সর্বোচ্চ বা সর্বনিম্ন থাকবে, এটাই হচ্ছে লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের শর্ত, এইরকম টাইপের একটা কিছু। তো আমরা এই যে এই আইটাকে যদি আমরা মনে করি, এখানে কিন্তু বাংলা লেখা আছে, অনেক কিছুই আছে। আচ্ছা, আমি একটা কাজ করব, এইটার একটা হ্যান্ড নোট আছে আমার কাছে, যেই হ্যান্ড নোটটা পুরোপুরি একবারে সিরিয়ালভাবে কোন ইকুয়েশনের উপর কোন ইকুয়েশন আছে লেখা আছে। আমি দেখব এই হ্যান্ড নোটটা আপনাদেরকে দিতে পারি কিনা। অবশ্যই আমি হ্যান্ড নোটটা আমার ফেসবুক পেজে হয় আমি ছবি তুলে এটাকে পোস্ট করে দিব, আর না হয় সেইটা ছবি তুলে পোস্ট করার পরে ওইটা লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে, এই দুটার যে কোনো একটা থাকবে, আর না থাকলেও আমি এটা কি করব, পোস্ট করে দিব। ওকে, তো সমস্যা নেই। তাহলে আপনাদের বাংলা লেখা নিয়ে টেনশন করার দরকার নেই, আমিও এখানে একটু বাংলা লেখাগুলো মুখে বলে দিই, ইকুয়েশনগুলো করে। ওকে, তাহলে আমার জন্য একটু বেটার হয়। তাহলে আমরা কিন্তু এই যে বললাম যে আই যদি চূড়ান্ত বা এক্সট্রিম হয়, তাহলে আয়ের পরিবর্তন যদি ডেল আই হয়, তাহলে অবশ্যই ডেল আইটা কি হবে, শূন্য হবে। তাহলে আমরা লিখে দিই যে ডেল আই ইকুয়ালস টু 0। ওকে, আচ্ছা, ডেল আই যদি 0 হয়, তাহলে এই যে আয়ের মানটা আমরা পাইলাম, এই আয়ের মানটা আমি যদি আয়ের জায়গায় বসাই কেমন হয় দেখুন। তাহলে আমি ডেলটা থাকলো, আমার এই মানটা 1 নংয়ের মানটা সম্পূর্ণটা বসাতে হবে। 1 নংয়ের মানটা কি আছে, সমাকলন, তারপরে কি আছে ফাংশন এফ, তারপরে আমার কি আছে ওয়াই ডট, তারপরে এক্স ডিএক্স, আর ইকুয়ালস টু কত, 0। আচ্ছা, আশা করি আপনারা বুঝতেছেন। এইগুলো থিওরি তো একটু এরকমই লাগবে, অঙ্ক হইলে তো আরও একটু ইজি বোঝা যেত। আচ্ছা, তারপরেও একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করব, এখানে ডেল সামেশন লিখে দিলাম, ফাংশন লিখলাম। এবার আমি এমন একটা কাজ করব, কেউ ভয় পায়েন না, দেখেন আমি কি করি। আমি যদি এইবার লিখি ওয়াই এক্স কমা ওয়াই ডট এক্স কমা এক্স ডিএক্স ইকুয়ালস টু 0। আচ্ছা, কেউ ভয় পাইছেন? আচ্ছা, ঠিক আছে, কে ভয় পাইছেন কমেন্টে জানাতে পারেন। এখানে আমি কি করলাম, এই লাইন থেকে এই লাইনে নিয়ে আসলাম। ও ভাই, আপনি আজকে পুরা মাথা নষ্ট করে দিতেছেন। না ভাইয়া, মাথা নষ্ট করতেছি না, কারণ আপনার এই থিওরি ক্লাস চাইছেন। থিওরি ক্লাসগুলো এরকমই হবে। আমার যতটুকু আছে আল্লাহর রহমতে আমি ততটুকুই আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন, আমি বললাম যে ওয়াই এর সাথে এক্স ডটের সাথে এক্স, ওয়াই ডটের সাথে এক্স, এবং এক্স তো সে নিজেই স্বাধীন, তার জন্য আর কোনো হিসাব নাই। তো আমি এই দুইটার সাথে যে এক্স অ্যাড করছি, এই এক্সটা বোঝাইতেছে যে এই ওয়াইটা বোঝাইতেছে অবশ্যই এক্সের উপর নির্ভরশীল। আমরা কিন্তু কি একটু আগে বলছিলাম এফ অফ এক্স সমান এক্স প্লাস 10 যদি আমি নিই, তাহলে এই কোয়েশনটা কার উপর নির্ভরশীল, এক্সের উপর। তাহলে আমি যদি ওয়াই সমান এক্স নেই, তাহলে এই ওয়াইটা কার সমান, এক্সের উপর নির্ভরশীল। আচ্ছা, ওয়াই কি এক্সের উপর নির্ভরশীল ছিল? হ্যাঁ, আমরা কিন্তু একটু আগে দেখাইছিলাম। আমরা যদি ডি ওয়াই বাই ডি এক্স নেই, তখন এই ওয়াইটা কিন্তু এক্সের উপর নির্ভরশীল, ফলে এক্স ওয়াইয়ের একটা ফাংশন কিন্তু এক্স থাকছে। ওকে, তাহলে আমি ওয়াইয়ের সাথে এক্স দিছি। এখন কথা হইলো যে ভাইয়া আপনি কিন্তু কইছেন ওয়াই ডটের উপর নির্ভরশীল, কিন্তু ওয়াই ডটের উপর তাহলে এক্স কেন হবে? ওয়াই ডটের সাথে কিন্তু ওয়াই হওয়ার কথা ছিল না, কারণ আমরা জানি ডি ওয়াইকে ডি এক্সের সাপেক্ষে যদি একবার করি তখন আমি ওয়াই ডট আসে, তখন তার মানে কি না ভাইয়া, দেখেন এই ওয়াইয়ের তো কোনো পাওয়ার নাই, ওর তো কোনো শক্তি নাই, ও নিজেও তো এক্সের উপর নির্ভরশীল। তাহলে ও যদি নিজেও এক্সের উপরে নির্ভরশীল হয়, তাহলে এই ওয়াই ডটটা আসলে এই এক্সের উপরে নির্ভরশীল, কারণ এই এক্সকের এই এক্সের অ্যাপ্লিকেশনের ফলে এই এক্স ওর উপরে অ্যাপ্লিকেশন হয়েছে, ফলে ওয়াই এইভাবে ওয়াই ডট হয়েছে। তার মানে ওরা দুইজনই আলটিমেটলি এক্সের উপরেই নির্ভরশীল, ফলে আমি দুটোটার সাথে এক্স কি ফাংশন হিসেবে লিখে দিছি। তো এই থিওরিটা মূলত ফাংশনের উপরে যাদের ভালো দক্ষতা আছে তারাই খুব সহজে বুঝতে পারবেন। তো আচ্ছা, তাহলে আমরা কিন্তু এটা পাইলাম, আমরা চাইলে এটা 2 নং সমীকরণ দিতে পারি। আচ্ছা, এইটুকু ছিল আমাদের এই চিত্র থেকে আমাদের মোটামুটি একটা ধারণা। এইবার এই ধারণাটাকে আমাদের বদলাতে হবে, কারণ এই ধারণায় একটা ছোট্ট সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে এই ধারণা থেকে আপনি সুন্দর মতো একটা সরল রেখার সমীকরণ বা একটা সরল পথ বা সরল গতিপথের আপনি ইকুয়েশন বা সমস্যা প্রবলেম সলভ করতে পারবেন, কিন্তু কখনোই এটা থেকে বক্র বা কার্ভ
বা এলোমেলো পথের আপনি কখনোই কি করতে পারবেন না, ইকুয়েশন এটা থেকে সলভ করতে পারবেন না। ফলে আমাদের এই যে ওয়াই এক্স, ওয়াই ডট এক্স, এই রাশিগুলো আমাদের থাকবে না। ফলে এইখানে আমাদের আরেকটা করে প্যারামিটার অ্যাড হবে। সেইটা কেন হবে আমি এইটাই আজকে ডিটেলসলি আলোচনা করব। তো আমি একটু কাজ করি, আমি এই সবগুলা একটু ক্লিন করে আমি বোর্ডে জায়গা করি, আমি 1 নং আর 2 নং সমীকরণটা লিখে রাখি শুধু, হ্যাঁ।